বিষয় আমরাই আমাদের বড় সুরক্ষা। আপনি কামলা হয়ে ফকির হয়ে আপনি সাংবাদিকতা করতে পারবেন না আমাদের সমাজে, কারণ আপনার সাংবাদিকতার কোনো বিনিময় দেয় না, মজুরি দেয় না, পারিশ্রমিক দেয় না, কোনো আইন নাই, কোনো নীতি নাই। এবং বুঝতে হবে আমাদের দেশ পৃথিবীতে অসভ্য দেশের সর্বনিম্ন পর্যায়ের একটা দেশ। আমরা তো সভ্য নাগরিক না, আমাদের চলাফেরা কি সভ্য? আপনি রাস্তাঘাট দেখেন তো, বাইরে চলাফেরা করেন তো, প্রত্যেক লোক আত্মকেন্দ্রিক, আত্মস্বার্থকেন্দ্রিক, আত্মস্বার্থপর। কেউ দেশের, কেউ সমাজের, কেউ প্রতিবেশী, অন্যের হক কোনো চিন্তা করে না। এটা নাই বললে এটা যে খালি সমাজের তা না, প্রশাসনে, বিচারালয়, ব্যবসায়, অর্থনীতিতে, শিক্ষায়, ধর্মে, সংস্কৃতিতে, আপনি যেখানেই যাও একটা ঘটনায় যে কোনো জায়গায় বিপদে পড়ে সাংবাদিকরা দৌড়ে যেতে পারে, যেখানে যাওয়া দরকার কোর্টে যেতে পারে, প্রশাসনে যেতে পারে, সব জায়গায় যেন মৌমাছির মতো তারা হয়ে করে যেন তার ওই সাথে যেতে পারে, তাদেরও মানে সুরক্ষা দেওয়া হবে। কারণ এটা কিন্তু বুঝতে হবে আমাদের পেশায় আমরাই আমাদের বড় সুরক্ষা। আমরা যেমন কি সরকার সুরক্ষা দিই, নিরাপত্তা দিই, আশ্রয় প্রশ্রয় দিই, আইন দিই, এইটা কিন্তু সরকার দিবে না। এটা প্রথমে আমাদের ভিতরে চাইতে হবে। আজকে জাতীয় পর্যায়ে সাংবাদিকতার করুণ চিত্র, সেই চিত্র খুব ভালো না, যার কারণে কিন্তু সারা দেশে এই অবস্থা। এটা কিন্তু জাতীয়ভাবেই আমাদের খুব করুণ চিত্র, কারণ আমাদের কেন্দ্রীয় সাংবাদিকরা নানান দিকে, নানান পথে মতে, রাজনীতিতে। আচ্ছা, গত কয়েকদিন আগে দেখেছেন একটা নিউজ উঠেছে যে তারা সব বিএনপির বিডিএসএল হয়েছে, কিন্তু কোনো সাংবাদিক নেই। শুধু তো নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ থাকা দরকার ছিল। এবং এই জন্য আমাদের যদি কিছু কিছু পদে পেতে আসাদা দেওয়া লাগবে, তাদের খাওয়ার জন্য 10-20,000 টাকা দরকার, তাও দিয়ে যেতে পারে না। অর্থাৎ আমাদের এই কথাগুলো সমাজকে শুনে দিতে হবে। এটা আমরা শুনলাম, যারা আমরা ভুক্তভোগী, যারা আমরা ভিকটিম, তারাই এবারে এসেছি। তো যাই হোক, সবশেষে আমি আগামীতে আপনাদের ভালো কিছু পদক্ষেপ আশা করি। এবং আমরা আমাদের ভিতরে কথাবার্তা করছি যে এইগুলো দিয়ে আসি, এটা বাস্তবায়নের দিকে আমরা পদক্ষেপ দেবো। আমরা নীরব থাকবো না, কারণ লাইফ খুবই সহজ, কিন্তু আর কিন্তু ফলে আমরা যে কর্মটা করবো ওইটা থেকে যাবে। কিন্তু আমি কিন্তু আমাদের জীবনে শেষ পর্যায়ে, আমরা না মধ্য পর্যায়ে, আর একজন না দ্বিতীয় পর্যায়ে আছে, কিন্তু সময়টা আমি দেখিনি। তখন আমরা যা কিছু ভালো করতে চাই, ওদের কিন্তু আছে। আপনার ভালো কাজ কখন করবেন, এর এখনই, এর জবাব হচ্ছে এখনই। অথবা আপনারা যদি ভালো কিছু করতে চান, বিলম্ব করা হবে। আমি এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তুহিন ভাইয়ের বিদেয়ী আপনার মাতৃত্ব কামনা করছি, সমবেদনা জানাচ্ছি ওই পরিবারের সকল সদস্যদেরকে। সেই সাথে আমরা এই বিচার দাবি করে আজকে দুটি কথা আপনাদের সামনে বলব। সেটা হচ্ছে নদীর পার যদি ভেঙে যায়, সেটা কিন্তু তুফান ওঠে, তখন নদীতে পার ভেঙে যায়, তখন কিন্তু সেটা কিন্তু দেখা যায়। কিন্তু হৃদয়ে যদি মনে করে যে পার ভেঙে যায়, সেটা কিন্তু দেখা যায় না, এটা অনুভব করতে হয়। আজকে দেখেন, আমি সাংবাদিকতার আমার আজকে 30 বছর চলছে। এই 30 বছরের জীবনে আমি দেখলাম দীপঙ্কর বহু একেবারেই এখন শিমু বিশ্বাস করে, যার ঘরে আপনি যদি দেখে আপনার মনে হবে। আমার সারোয়ার ভাই একটা কথা বলছিল, গোলাম সারোয়ার, সাংবাদিকতার বাতিল, উনি বলছিল এই ছেলেটাকে এই পরিবার থেকে কি করে সাংবাদিকতা সমকালের মতো করতে পারে। অবশ্যই যোগ্যতা আছে, যোগ্যতা নিয়ে কিন্তু কথা শিমুল আমাদের মাছ থেকে চলে গেল। আমার খুবই বিরোধ, এবং আমি ওর নিয়োগটা আমি নিয়ে এসেছিলাম, তখন আমি ভারপ্রাপ্ত জেলা প্রতিনিধি ছিলাম 2 মাস বা 3 মাস, অসুবিধা চলে যায়। তারপরে দেখেন, আজকে দেখেন সাগরুনি কি দুঃখজনক ঘটনা, 122 বার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে গেছে। শামসুর রহমান মহড়া কি করবে, আশা করতেছেন বিচার হবে। দীপঙ্কর দার মামলাটাকে পুরুলেস বানানো হয়েছে। দীপঙ্কর দা শেরপুরে, দীপঙ্কর দা ওই মামলাটা কিন্তু পুরুলেস হিসেবে কিন্তু রেখে দেওয়া হয়েছে। শিমুলের মামলাটা মনে করো যে আবেদন করতেছে, সময় ক্ষেপণ করতেছে, সময় ক্ষেপণ করে 17 সালে মারা গেছে, আজকে হচ্ছে 25 সাল, 8 বছর। এবং আপনাদেরকে একটা তথ্য দিই, আপনারা ইয়ে করে, সেটা হচ্ছে কি দেখেন,
তারা শতভাগ পেশাদার, অপেশাদাররা একজন আক্রান্ত।